আচ্ছা, এই পৃথিবীতে পানি কত পার্সেন্ট বলেন তো? 100%-এর মধ্যে পানি কত পার্সেন্ট? 70%। কোরআনের মধ্যে সমুদ্র শব্দটা 32 বার আসছে, 32। এবং এই যে মাটি আছে না, স্থলভাগ, এইটা আসছে, এই যে জিনিসটা আছে এইটা আসছে 13 বার। 32 আর 13 যদি পার্সেন্টেজ করেন তাহলে দেখা যায় যে সমুদ্র জিনিসটা 71% আর ভূমি যে জিনিসটা এটা 28 থেকে 29%। তার মানে পৃথিবীতে সমুদ্র কত পার্সেন্ট, পৃথিবীতে মাটি কত পার্সেন্ট, এইটার ক্যালকুলেশন সহ আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিছে। বুঝতেছেন না? বুঝেন নাই? অনেকের মাথায় আসেন, আমি কি বলছি ক্লিয়ার করি। আচ্ছা বলেন তো, খুব সহজ জিনিস, ফেরেশতা আর শয়তান এরা কি বন্ধু না শত্রু? হ্যাঁ, ফেরেশতা আর শয়তান একসাথে একসময় ছিল, ইবলিস শয়তান, কিন্তু ফেরেশতা আর শয়তান ধরেন যে শত্রু। কোরআনে ফেরেশতা শব্দটা যতবার আসছে শয়তান শব্দটা ঠিক ততবার আসছে। ফেরেশতা শব্দটা 88 বার আসছে, শয়তান শব্দটা 88 বার। কেন বলতেছি সেটা একটু বলি। এই যে আপনার যে এআই টেকনোলজি আসছে না, তাকে কোরআনের সবগুলো তথ্য দিয়েছে। এই যে আমি যে তথ্যগুলো দিলাম এরকম তথ্যগুলো দিয়েছে, দিয়ে বলছে যে তোমার মতো বুদ্ধিমান যে তুমি এখন ক্যালকুলেশন করে বলো যে এইরকম কোরআন শরীফের মতো একটা বই যদি সব মানুষজন মিলে একসাথে চেষ্টা করে কতদিনে বানাইতে পারবে, তোমার একটা আইডিয়া কি? তা সে সবগুলো ক্যালকুলেশন করে 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 যেই সংখ্যাটা দিছে এটা শুনলে তো আপনি মানে মিলাইতে পারবেন না। আমি আপনার তারপর একটা আইডিয়া দেই। 1,00,00,000,000,000 বছর, বুঝেন নাই? মনে করেন যে আপনার 100 বছর, 1000 বছর, 10,000 বছর, 1,00,000 বছর, 10,00,000 বছর, 1,00,00,000 বছর, এরকম করে 10 কোটি বছর, 100 কোটি বছর, 1000 কোটি বছর, 10,000 কোটি বছর, 1,00,000 কোটি বছর। 1,00,000 কোটি বছরকে বলে হচ্ছে 1 ট্রিলিয়ন, 1,00,000 কোটি। এইরকম 10 লক্ষ, মানে এইরকম 10 মিলিয়ন 1,00,000 কোটি লাগবে, মাথার মধ্যে ঢুকবে না। তারপরে সে লিখে দিয়েছে এটা মানুষের পক্ষে বানানো অসম্ভব। আমি এই কথাটা কেন বলি সেটাকে বুঝতে হবে। কোরআন যে আল্লাহ বানিয়েছে এটা যখন আপনি বুঝবেন, তারপরে ওর নিয়মগুলো যখন আপনি ফলো করবেন তখন মজাটা পাবেন। কীরকম দেখেন, নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা সবাই পড়ি না? কথা বলেন না কেন? সূরা ফাতিহা পড়ি না? প্রত্যেকটা অধ্যায়ের একটা সূরা ফাতিহা আছে। যে ভাই এটা আবার কেমন কথা? আপনি যখন প্রত্যেকটা অধ্যায় পড়তে যাবেন একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের সবচেয়ে সূরা ফাতিহা মানে ওই চ্যাপ্টারের সারাংশ। প্রত্যেকটা চ্যাপ্টারের 15-20% অংশ আছে, যেই অংশটা হচ্ছে সবচেয়ে দরকারি সেইটা আগে পড়ে ফেলবেন এবং ওই 15-20% অংশ বারবার বারবার রিভাইজ করবেন। আর বাকি যে 80-85% অংশ আছে সেইখান থেকে প্রশ্ন হঠাৎ করে আসে, সেইটা মাঝে মধ্যে অল্প অল্প করে পড়বেন এবং 15-20% যেইখান থেকে প্রশ্নটা হবে সেইটা বারবার রিভিশন দিবেন। কতবার রিভিশন দিবেন? একটা ফর্মুলা শিখাই দিই। প্রথম যেই পড়লেন প্রত্যেক ঘন্টায় তো 2-3-5 মিনিট রিভিশন, রাতে ঘুমানোর আগে রিভিশন। তার মানে আজকে পড়ছেন 1 নম্বর দিন, আজকে রাতে ঘুমানোর আগে রিভিশন দিয়েছেন। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে একবার রিভিশন দিবেন একটু 10-5 মিনিট। 2 নম্বর দিন গেল, 3 নম্বর দিনে রাতে ঘুমানোর আগে রিভিশন দিবেন। তারপরে 7 নম্বর দিনে রিভিশন দিবেন, তারপরে 14 নম্বর দিনে রিভিশন দিবেন। তাহলে বলেন তো, প্রথমে 1 নম্বর দিন, তারপরে কয় নম্বর দিন? কথা কন না কেন? 3 নম্বর, তারপরে 7, তারপরে 14। তার মানে 1 নম্বর দিনে রিভিশন, 3 নম্বর দিনে রিভিশন, 7 নম্বর দিনে রিভিশন, 14 নম্বর দিনে রিভিশন। আচ্ছা, পেটের অপারেশন করছে কারা কারা শেষের দিকে? পেটের অপারেশন, শরীরের অপারেশন, ওই যে পেটে অ্যাপেন্ডিসাইটিস ছিল, অ্যাপেন্ডিসেক্টমি ছিল, এরকম কার কার করছেন জীবনে? হাত উঁচু করেন তো। অপারেশন। আচ্ছা শুনেন, আপনাদের জন্য ভালো খবর আছে। সামনে অপারেশন আসতেছে কীরকম জানেন? ন্যানো টেকনোলজি বলে একটা জিনিস আসছে। সেটা কি শুনেন। আপনাকে একটা মনে করেন যে কলা খাওয়াবে, কলার ভিতরে একটা হচ্ছে যে চিপ বসানো আছে, ছোট্ট একটা বিন্দুর মতো জিনিস। আপনি খাইলেন, যাওয়ার পরে ওটা পেটের মধ্যে গেল, যাওয়ার পরে ওইটা কলার ভিতর থেকে বের হবে, বের হয়ে সে খুঁজতে থাকবে শরীরের কোন জায়গায় ডিস্টার্ব আছে। ওই জায়গায় যে ওইখানে ওর ছুরি, কাঁচি, সুতা সব আছে। যেই জায়গায় ডিস্টার্ব সেই জায়গায় যে অপারেশন করবে, করার পরে সুতা দিয়া সুন্দর করে কসমেটিক্সের মতো করে একদম চমৎকারভাবে সেলাই দেওয়ার পরে ও যখন দেখলো যে কাজকর্ম শেষ, 3 দিন ওয়েট করবে। 3 দিন ওয়েট করে দেখলো যে না, কোনো সমস্যা হচ্ছে না, তারপরে সে নিজে সুইসাইড করবে। বাস, আপনার অপারেশন হয়ে গেছে, সাকসেসফুল, জীবন সুন্দর। এই টেকনোলজি আসতেছে, এইটা হচ্ছে ন্যানো টেকনোলজি। এখন এই যে ন্যানো টেকনোলজি, আরেকটা আসছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে চ্যাট জিপিটি।
এখন চ্যাট জিপিটি অনেকে কয় ভাই এটার ভয়ের কারণটা কি, ভয়ের কারণটা কি শুনলে অবাক হবেন। ধরেন কিছু বিজ্ঞানী আছে, ওরা করছে কি জানেন, রোবট বানাই দিয়েছে, রোবটকে বলছে যে দেখো এই এলাকায় যত নোংরা জিনিসপত্র আছে, ফেন্সিডিলের বোতল, তারপরে সিগারেটের খাপা, আজে বাজে যা জিনিস আছে সব কিছু তুমি তোমার ইচ্ছা মতো পরিষ্কার করে একদম ক্লিন রাখবা, ভেরি ফাইন। এবং ওকে বলে দিয়েছে তোমার যখন মন চায় তুমি তোমার মতো যতগুলো খুশি রোবট বানায় ফেলবা। এই এলাকায় মনে করেন যে চোর বাটপা যদি থাকে বেশি, তাহলে ফেন্সিডিলও বেশি থাকবে, বেশি পরিমাণ বিড়ি সিগারেট থাকবে। ও কি করছে, এলাকা সার্চ করে দেখতে একটু ডিস্টার্ব হয়ে গেছে। সফটওয়্যারের মধ্যে ডিস্টার্ব কি, আশেপাশে যে বাড়ি ঘর আছে, বাড়ি ঘরের মধ্যে মনে করেন যে কারো গরু আছে, কারো ছাগল আছে, কারো মুরগি আছে। এ কইছে তুমি সফটওয়্যারের মধ্যে ডিস্টার্ব এমন যে এলাকার যত বাড়ি ঘর আছে সব বাড়ি ঘর থেকে এরকম এই যে গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস এগুলো সব নিয়ে চলে আসবে। কতগুলো লাগবে? ও বলছে হিসাব করে যে ঠিক আছে এরকম 5,000 লাগবে। 5,000 রোবটাই নিজে বানায় ফেলছে। পরের দিন দেখা যাচ্ছে প্রত্যেক লোক কান্নাকাটি করতেছে। কি হয়েছে? বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি কিছু নেই। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ভালো, কিন্তু ওইটা যারা কন্ট্রোল করবে, ওইখানে যদি সফটওয়্যারের মধ্যে শয়তান ঢুকে তাহলে সব শেষ হয়ে যাবে না? আচ্ছা, আপনার কি এইটুকু মাথায় আসছে যে ভাই হ্যাঁ এরকম রোবট যদি থাকে আর হয় যদি শয়তানি করে শেষ? একটা রোবট শয়তানি করলে 5,000 বাড়ি, 5,000 জায়গা থেকে চুরি বাটপারি করে সব শেষ হবে। এবার চিন্তা করেন তো একটা লিডার যদি এরকম চোর হয় কেমন হবে? হ্যাঁ, বুঝেন নাই? ব্রেনের মধ্যে কিছু নাই না? হ্যাঁ, বুঝেন নাই? তাইলে হয়তো সব বাড়ি থেকে চুরি করা শুরু করে দিবে। আচ্ছা, আপনারা কি বুঝেন যে দৈনিক চুরি করার সবচেয়ে সেরা বুদ্ধি কি? এটা শিখতে হবে আগে, শুনেন চুরি করার বুদ্ধি কি সেটা বলি। ধরেন যে আপনি কৃষক, শুনেন মন দিয়া, কৃষক আপনি আবাদ করছেন, আপনি ওই জিনিসটা বিক্রি করতে পারতেছেন না, কম দামে দিয়ে দিলেন। সিন্ডিকেট বানাই দিল, চাউলের ব্যবসায়ীদেরকে বললো যে চাউল কয় টাকা দিয়ে কিনছো? কয় 30 টাকা। কয় 40 টাকা না 50 করো। বলছে স্যার আমরা তো 40 করতে আসছি। কছে আরে বাবা তুমি 50 করো, 10 টাকা করে আমাকে দাও। তাহলে আপনি বাড়িতে ভাত খাচ্ছেন, টাকা কিন্তু চলে গেল ওই জায়গায়। বুঝতে পারেন কিছু? মূর্খ তো বাঙালি, যে এই এত পরিশ্রম করার পরও যে উন্নতি হইল না, টাকা যে থার্ড পার্টি খেয়ে ফেলতেছে, এটা কি বুঝতেছেন? বুঝেন নাই। সত্যি কথা বলতেছি আমি। আপনি মনে করেন একটা দোকানে বসে দোকানদারি করতেছেন, 4-5 ভাই মিলে চালান। এক ভাই যদি টাকা শুধু শ্বশুর বাড়ি, মানে জাস্ট বোঝার জন্য বলতেছি, বা অন্য জায়গায় মামুর বাড়ি যদি পাচার করে, আর যদি খালি ওইখান থেকে যতই বিক্রি হোক, দোকান কিছুদিন পর কি হয়ে যাবে? কবে যে ভাই দোকান তো হচ্ছে যে চলতেছে না, চলতেছে কিন্তু লাভ নাই। এই চুরিটা বন্ধ করার জন্য সৎ মানুষকে আনতে হবে। আপনারা তো মূর্খের মূর্খ। এত মূর্খ কেমন? শোনেন, এই শোনেন, আপনি চান না যে আপনার ছেলে মেয়ে ভালো পড়াশোনা, ছেলে মেয়ে ভালো পড়াশোনা শিখুক, এটা প্রত্যেকে চান কিনা? তাহাদুসু করেন না কেন? প্রত্যেকে চান? আচ্ছা, ভেরি ফাইন। আব্বা আম্মা ছেলে মেয়ে অসুস্থ হইলে ভালো ট্রিটমেন্ট হোক, এটা কারা কারা চান? বুঝাচ্ছি এখনই। আচ্ছা, আপনার হঠাৎ করে বিপদ হয়েছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনি যাতে ইসলামীভাবে হচ্ছে যে টাকা পয়সা একটু হেল্প পান, বিপদ থেকে উদ্ধার হতে সহায়তা পান, এটা কে কে চান? আচ্ছা, এখন আপনি এই যে লিডার মানে কি সেটা বুঝেন না। লিডার মানে এমন কিছু না যে লম্বা হওয়া লাগবে, খুব হেভি কথা বলতে হবে। নো, লিডারের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সৎ হইতে হবে, চোর হওয়া যাবে না, সৎ। আর বাপ লিডার, বেটা লিডার, নাতি লিডার, এইটা হচ্ছে সবচেয়ে বড় বাটপারি লিডারশিপের। এগুলো সব ডিলিট করেন, সব ডিলিট। আপনার ভাগ্য আপনি নিজে চেঞ্জ করতে পারেন, বিশ্বাস করেন, আমি সত্যি কথা বলছি।